মহেশতলা রবীন্দ্রনগরের হিন্দু মহিলারা এবার একজোট হয়ে শুভেন্দু অধিকারীকে মন্দিরে উঠতে দিলেন না। চরম অপমানিত হয়ে মন্দির থেকে বেরিয়ে আসলেন শুভেন্দু অধিকারী। যে যেইভাবে পারছে গালাগালি করছে শুভেন্দু অধিকারীকে। নরেন্দ্র মোদীর বিষয়েও এখন অনেক কথা হচ্ছে, অনেক নেতা কর্মীরা সরাসরি বলতেছে নরেন্দ্র মোদী টিকবে না, নরেন্দ্র মোদীর পদত্যাগ করতে হবে। দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। শুভেন্দু অধিকারী সুধীর বাবু জেলের চোর, সুধীর বাবু জেলের চোর। ওনাকে মারবো বলে উনি আমাদের 100 দিনের টাকা আটকেছে, আমাদের আবাস যোজনার টাকা দেবে মিথ্যাবাদী চোর। গোরক্ষকের নামে শুধু মুসলিম দলিত আদিবাসী এদের বেছে বেছে মানে খুন করবে, এদের অধিকারটা কে দিয়েছে? আলু পটল বেগুনের মতো যদি শুভেন্দু অধিকারী মনে করে হিন্দু ধর্মকে দাঁড়ি পাল্লায় ওজন করে বিক্রি করবে, হিন্দুরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আছে, আপনাকে তুখর জবাব দেবে। একদিকে পবিত্র শঙ্করধ্বনি আর ফজরের আজানে নন্দীগ্রামের মানুষের ঘুম ভাঙে। হুমায়ুন কবির হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের জেতা আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব কেন দিচ্ছেন? এর পেছনে কি শুধুই পুরনো নেত্রীর প্রতি সম্মান, নাকি সদ্য ভাগ হওয়া তৃণমূল কংগ্রেসের ভেতরকার সমীকরণ উল্টে দেওয়ার কোনো ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। মহেশতলা রবীন্দ্রনগরের হিন্দু মহিলারা এবার একজোট হয়ে শুভেন্দু অধিকারীকে মন্দিরে উঠতে দিলেন না। চরম অপমানিত হয়ে মন্দির থেকে বেরিয়ে আসলেন শুভেন্দু অধিকারী। ওনাকে মারবো বলে উনি আমাদের 100 দিনের টাকা আটকেছে, আমাদের আবাস যোজনার টাকা দেবে মিথ্যাবাদী চোর। দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। শুভেন্দু অধিকারী সুধীর বাবু জেলের চোর, সুধীর বাবু জেলের চোর। ঠিক এভাবেই পশ্চিম বাংলার বিজেপির ভণ্ড নেতা শুভেন্দু অধিকারীকে মন্দির থেকে বের করে দিলেন খোদ হিন্দু মহিলারা। এক পর্যায়ে হিন্দু মহিলাদের তাড়া খেয়ে দৌড়ে পালাতে বাধ্য হন শুভেন্দু অধিকারী। এর আগে মন্দিরে প্রবেশের সময় থেকেই তারা স্পষ্ট জানিয়ে দেন এই বিতর্কিত নেতাকে কোনোভাবেই পবিত্র মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। শুভেন্দুর আগমনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় হিন্দু মহিলারা। তারা চরম অপমান ও তিরস্কারের মাধ্যমে বুঝিয়ে দেন এই রাজ্যে ধর্মের নামে রাজনীতি আর বরদাস্ত করা হবে না। এই ঘটনায় প্রমাণিত হয় পশ্চিম বাংলার প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ বাঙালিরা শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদী রাজনীতিকে ঘৃণা করেন। এখন হিন্দু হিন্দু ভাই ভাই বলতে বলতে কখন যে বাংলার মাটিতে এই যে যাদের চাকরিটা গেল, শুভেন্দু অধিকারী যাদের টাকা নিয়েছিল, তাদের মধ্যে কি কেউ হিন্দু ছিলেন না? ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ। ওনার যদি আলাদা করে কোনো একটি ধর্মের মানে রিপ্রেজেন্টেশন হতে হয়, ভারতবর্ষের বাইরে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। জনগণের এই প্রতিক্রিয়া কেবল একটি মুহূর্ত নয়, এটি একটি প্রবণতা, একটি আন্দোলনের সূচনা। নেতাকে একদিন ঘাট ধাক্কা দিয়ে পুলিশ লাগিয়ে অপদস্থ করে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ সেই নেতাই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক অক্সিজেন দেওয়ার প্রস্তাব দিচ্ছেন। শুনতে অবাক লাগলেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে ঠিক এটাই ঘটছে। যে ঘটনাকে শুরুতে শুধুমাত্র একজন বিক্ষুব্ধ নেতার আবেগপ্রবণ মন্তব্য হিসেবে দেখা হয়েছিল, এখন সেটাই রাজ্য রাজনীতির সবচেয়ে বড় কৌশলগত সংকট হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে পর্দার আড়ালে কি চলছে? হুমায়ুন কবির হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের জেতা আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব কেন দিচ্ছেন? এর পেছনে কি শুধুই পুরনো নেত্রীর প্রতি সম্মান, নাকি সদ্য ভাগ হওয়া তৃণমূল কংগ্রেসের ভেতরকার সমীকরণ উল্টে দেওয়ার কোনো ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। 200 এর বেশি আসন নিয়ে মুখ্যমন্ত্রী পদে বসেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বাইরে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছেন সদ্য গঠিত আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা এবং জড়ো আসনের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবির সরাসরি ঘোষণা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তিনি বিধানসভায় আসতে চান, তবে হুমায়ুন তার নিজের জেতার রেজিনগর আসনটি ছেড়ে দিতে রাজি। শুধু আসন ছাড়া নয়, নিজের দায়িত্বে প্রচার করে মমতাকে জিতিয়ে বিধানসভায় নিয়ে আসারও গ্যারান্টি দিচ্ছেন তিনি। কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুনের ছেলেকে থানায় তুলে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ, যার নির্দেশে হুমায়ুনের স্ত্রীর নামে এফআইআর হয়েছিল, সেই মমতার প্রতি হঠাৎ এত দরদ কেন? আন্তর্জাতিক বা জাতীয় রাজনৈতিক বিশ্লেষকরা যদি এই চালটিকে বিশ্লেষণ করেন, তবে পরিষ্কার বোঝা যাবে হুমায়ুনের এই প্রস্তাব আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো দয়া নয়, বরং এটি সদ্য তৃণমূল ভেঙে বেরিয়ে যাওয়া
রথব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিরুদ্ধে এক মারাত্মক রাজনৈতিক বাউন্সার। হুমায়ুনের হিসাবটা খুব পরিষ্কার। এই মুহূর্তে রথব্রতর সাথে প্রায় 60 জন বিধায়ক রয়েছেন, যারা নিজেদের আসল তৃণমূল বা নয়া তৃণমূল বলে দাবি করেছেন এবং বিধানসভায় বিরোধী দলের মর্যাদা চাইছেন। হুমায়ুনের স্ট্র্যাটেজি হলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেজিনগর থেকে জিতে বিধানসভায় প্রবেশ করেন, তবে ওই 7 জন বিধায়ক আর রথব্রতর সাথে থাকবেন না। তারা মুহূর্তের মধ্যে আবার মমতার ছায়াতলে ফিরে আসবেন, কারণ ওই বিধায়করা তৃণমূলের টিকিটে মমতার ছবি দেখিয়েই জিতেছিলেন। আর মমতা যদি ফিরে আসেন, তবে স্পিকার বাধ্য হবেন তাকেই বিরোধী দলনেত্রীর মর্যাদা দিতে, অর্থাৎ এক ঢিলে দুই পাখি। একদিকে রথব্রতর রাজনৈতিক অস্তিত্ব সংকটে ফেলা, অন্যদিকে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। তৃণমূল কংগ্রেসের মতো একটা বিশাল দল তাসের ঘরের মতো ভেঙে পড়ল কেন? হুমায়ুন কবির এর জন্য সরাসরি দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো প্রীতিকে। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মহাভারতের অন্ধ ধৃতরাষ্ট্রের মতো আচরণ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনতে গিয়ে তিনি দলের পোর খাওয়া সিনিয়র নেতাদের ছুড়ে ফেলেছেন। আখরুজ্জামান, জাবেদ খান, সাবিনা ইয়াসমিন বা শিউলি সাহার মতো নেতাদের মমতা নিজের কাছের মানুষ ভেবেছিলেন, কিন্তু সংকটের সময় তারাই সবার আগে দল ছেড়েছেন। হুমায়ুনের ভাষায়, মমতা বন্দ্যোপাধ্যায় 4তম মেয়াদে ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু ভাইপোকে অঘোষিত নেতা বানাতে গিয়ে তিনি গোটা দলটাকে খাদের কিনারায় ঠেলে দিয়েছেন। আপনার কি মনে হয়, এই তৃণমূলের এই ভাঙনের পেছনে শুধুমাত্র দলের অভ্যন্তরীণ কোন্দলই দায়ী, নাকি এর পেছনে অন্য কোনো বড় রাজনৈতিক শক্তির ইন্ধন ছিল? আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। হুমায়ুন কবির যখন একদিকে মমতাকে বিধানসভায় আনার ছক কষছেন, ঠিক তখনই তার উপর নেমে এসেছে আরেক আঘাত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক হঠাৎ করেই হুমায়ুনের Y+ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। অথচ অধীর রঞ্জন চৌধুরী, যিনি এবারের নির্বাচনে হেরে গিয়েছেন, তার নিরাপত্তা বহাল রয়েছে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকের নিরাপত্তাও তোলা হয়নি। এমনকি যারা তৃণমূল ভেঙে নতুন দলে গেছেন, তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাহলে কোপটা শুধু হুমায়ুনের উপর কেন? বিশ্লেষকদের মতে এটা একটা পরিষ্কার রাজনৈতিক বার্তা। হুমায়ুন কবিরকে অনেকেই একসময় বিজেপির বি টিম বলতেন, কিন্তু হুমায়ুন এখন প্রমাণ করতে চাইছেন যে তিনি কারো হাতের পুতুল নন। তিনি একাই লড়াই করে নওদা ও রেজিনগর দুটি কেন্দ্র থেকে জিতে এসেছেন। তিনি দিল্লির নির্দেশ মানছেন না বলেই কি তার নিরাপত্তা প্রত্যাহার করে তাকে চাপে ফেলার চেষ্টা চলছে? হুমায়ুন স্পষ্ট বলেছেন, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তার দাবি, রথব্রত বন্দ্যোপাধ্যায়রা আসলে বিজেপির দালাল, কারণ তারা এখন কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন। আর হুমায়ুনের মতো নেতারা যারা প্রাণনাশের হুমকিতে আছেন, তাদের অরক্ষিত করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি হুমায়ুন কবির তার বিতর্কিত অবস্থান থেকেও এক চুল সরেনি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা নিয়ে তিনি এখনো অনড়। তার যুক্তি অত্যন্ত তীক্ষ্ণ। ববি হাকিমকে আক্রমণ করে তিনি বলেছেন, ববি হাকিম যদি তারাপীঠের ট্রাস্টের চেয়ারম্যান হতে পারেন, তাহলে আমি মুসলমান হয়ে একটা মসজিদ তৈরি করতে পারবো না কেন? হুমায়ুনের এই স্পষ্টবাদী এবং ক্ষেত্রবিশেষ কঠোর অবস্থান তাকে মুর্শিদাবাদের একটা বড় অংশের মানুষের কাছে জনপ্রিয় করেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে তাকে মূলধারার রাজনীতিতে একঘরেও করে দিচ্ছে। কিন্তু রাজনৈতিক এই কাদা ছোড়াছুড়ির বাইরে সাধারণ মানুষের জন্য একটা ভয়ঙ্কর খবর রয়েছে, যা মূলধারার মিডিয়া একেবারেই এড়িয়ে যাচ্ছে। নতুন সরকার গঠন হওয়ার পর 1 মাস পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বিধানসভায় 38টি স্ট্যান্ডিং কমিটির একটিও গঠন করা হয়নি। এর প্রভাব কি? এর প্রভাব হলো সম্পূর্ণ প্রশাসনিক স্থবিরতা। স্ট্যান্ডিং কমিটি না থাকলে বিধায়করা তাদের সাপ্তাহিক মিটিং করতে পারেন না। তারা দৈনিক ভাতা বা তাদের প্রাপ্য মাসিক প্রায় 61,000 টাকা পাচ্ছেন না। সাধারণ বিধায়করা, যা তিনি বিজেপির হন, সিপিএম এর হন বা অন্য কোনো দলের, সবাই এখন আর্থিক এবং প্রশাসনিকভাবে পঙ্গু হয়ে বসে আছেন। নতুন সরকার কি ইচ্ছাকৃতভাবে বিরোধী বিধায়কদের ভাতে মারার কৌশলে নিয়েছে, নাকি এটা নিছকই প্রশাসনিক অদক্ষতা? এখন পুরো বিশ্বের নজর সেদিকেই। পরবর্তী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে যায় তা দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি হুমায়ুন কবিরের এই প্রস্তাব গ্রহণ করবেন? রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নেই। যদি মমতা রেজিনগর থেকে উপনির্বাচনে দাঁড়ান, তবে বাংলার রাজনীতিতে নতুন এক মেরুকরণ শুরু হবে। একদিকে থাকবেন 200 আসনের শক্তিশালী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যদিকে বিরোধী দলনেত্রী হিসেবে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাদের মাঝখানে কিংমেকার বা গেম চেঞ্জার হিসেবে দাঁড়িয়ে থাকবেন সেই হুমায়ুন কবির, যাকে একদিন এই মমতাই দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর যদি পরিস্থিতি আরো খারাপ হয়, তবে হুমায়ুন কবিরকে হয়তো আদালতের বারান্দাতেই তার জীবনের বড় সময়টা কাটাতে হবে নিজের নিরাপত্তা ফিরে পাওয়ার লড়াইয়ে। এই পুরো রাজনৈতিক সমীকরণ এবং হুমায়ুন কবিরের এই মাস্টার স্ট্রোককে আপনি কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি উচিত হুমায়ুনের হাত ধরে বিধানসভায় ফিরে আসা? প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।